দীর্ঘ প্রায় আধ ঘন্টা শাওয়ারের নিচে দাঁড়িয়ে থাকার পর শুভ্র যখন বের হলো, দেখল রুমে তুর্য, রিফাত আর ঈশান বসে আছে। ওদের চোখে মুখে রাজ্যের প্রশ্ন। দেখল রুমে তীর্য, রিফাত আর ঈশান বসে আছে। ওদের চোখে মুখে রাজ্যের প্রশ্ন। কিন্তু শুভ্রের নির্বিকার ভঙ্গি দেখে সবাই কেমন যেন কুঁকড়ে আছে। শুভ্রা কারো দিকে ফিরেও তাকালো না, একদম নিঃশেষে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। গায়ের টি শার্টটা তখন শাওয়ারে হিমেল পরশে কিছুটা ঠান্ডা হয়ে আছে। ও খুব ধীরলয়ে তোয়ালে দিয়ে নিজের চুলগুলো মুছতে লাগলো, যেন রুমে ও একা ছাড়া আর কেউ নেই। রিফা তার ধৈর্য ধরতে না পেরে কিছুটা এগিয়ে এসে শুভ্রের কাঁধে হাত রাখলো। খুব নিচু স্বরে কিন্তু চিন্তিত গলা জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? রাসেলকে ওইভাবে মারলে কেন? এমন কি করেছিল ও? শুভ্র কোনো উত্তর দিল না। আয়না নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে ও নিষ্ক্রিয়ভাবে চুল মুছে যেতে লাগলো। ওর এই জমাট বাঁধা নীরবতা রিফাতকে বুঝিয়ে দিল যে এই ঘাড়তেরা আর এগুয়ে ছেলেটা এখন আকাশ পাতাল এক করে ফেললেও মুখ খুলবে না। ওর বুকের ভেতর ঠিক কিসের দাবানল জ্বলছে তা জানার সাধ্য এখন কারোরই নেই। অজ্ঞাত কেউ আর কথা বাড়ালো না। ঘুমুটে অস্বস্তি নিয়ে সূর্য, রিফাত আর ঈশান যার যার জায়গায় শুয়ে পড়ল। পুরো রুমের আলো নিভে গেল। শুভ্র ধীর পায়ে হেঁটে ব্যালকনিতে এসে দাঁড়ালো। রাতের নিস্তব্ধতা তখন চৌধুরী বাড়িকে চারপাশ থেকে ঘিরে ধরেছে। ও পকেট থেকে একটা সিগারেট বের করে ধরিয়ে নিল। সিগারেট শুভ্র নিয়মিত খায় না, তবে যখন ও প্রচণ্ড রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে কিংবা মনের গহীনে খুব বেশি চোট পায় তখন এই নিকোটিনের ধোঁয়াকেই নিজের একমাত্র সঙ্গী করে নেয়। অন্ধকারে সিগারেটের লাল আগুনটা অগ্নিগিরি লাভার মতো ধকধক করে জ্বলছে। শুভ্র লম্বা একটা টান দিয়ে বুক ভর্তি ধোঁয়া ফুসফুসে জমা করলো। তারপর অত্যন্ত ধীরগতিতে সেই ধোঁয়া রাতের আকাশের দিকে ছেড়ে দিল। ধোঁয়ার কুণ্ডুলিগুলো বাতাসে মিলিয়ে যাচ্ছে। রাতেই সেই নিস্তব্ধতা ভেঙে হঠাৎ একটা অতি পরিচিত মেয়েলি কণ্ঠ শুভ্রর কানে আছড়ে পড়ল। শুভ্র ভাই, আপনি সিগারেট খান? হৃদি সেই চেনা কণ্ঠস্বর কানে আসতেই শুভ্র চমকে উঠল। ও মুহূর্তের মধ্যে হাতে সিগারেটটা নিচে ফেলে দিয়ে পায়ের নিচে পিষে দিল। ঈশান ছাড়া বাড়ির আর কেউ জানে না যে শুভ্র সিগারেট খায়। এদিকে হৃদি শুভ্রকে এভাবে অন্ধকারে সিগারেট খেতে দেখে যেন এক নতুন শুভ্রকে আবিষ্কার করলো। ও কখনো কল্পনাও করেনি যে শুভ্র সিগারেট খেতে পারে। আজ এই দৃশ্য দেখে ও যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। শুভ্র বড় বড় পা ফেলে ব্যালকনির গ্রিলটা শক্ত করে খামচে ধরল। ও হৃদির দিকে না তাকিয়েই বরফ শীতল গলায় বলল, আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না, গেট আউট। শুভ্র কণ্ঠের সেই হাড় হিম করা সুর শুনে হৃদির কলিজা কেঁপে উঠল। শুভ্র যে তার উপর কতটা চরমভাবে রেগে আছে তার প্রমাণ এখন একদম স্পষ্ট। হৃদি তবুও বুক বেঁধে সাহস করে দুপায়ে এগিয়ে গেল। ও খুব করুণ গলায় বলল, ভাই বিশ্বাস করুন, তখন আমি কিভাবে মারলাম আমি নিজেও জানি না। আমি জাস্ট বুঝতে পারিনি হাতটা কিভাবে উঠে গেল। প্লিজ আপনি আমাকে মাফ করে দেন। শুভ্র এবার দাঁতে দাঁত চেপে হিসিস করে উঠল। ওর চোয়াল রাগে শক্ত হয়ে আসছে। ও আবারও বলল, তুই যাবি এখান থেকে? তোকে এখন আমার জাস্ট সহ্য হচ্ছে না। নতুন করে আর মার খেতে না চাইলেও এখনই চলে যায় এখান থেকে। বুকের ভেতরটা ভয়ে থরথর করে কাঁপছিল, কিন্তু শুভ্রের এই অবহেলা সহ্য করার চেয়ে ও মার খাওয়াকেই সহজ মনে করলো। ও এবার সাহস করে প্রায় কেঁদে ওঠা ভাঙা গলায় বলল, যাব না। মারতে চান তাহলে মারেন। যদি আমাকে মেরে আপনার বুকের ভেতরে রাগটা একটু কমে তাহলে মেরেই সব মিটিয়ে নিন, কিন্তু দয়া করে এইভাবে মুখ ফিরিয়ে রাগ করে থাকবেন না। আপনার এই চুপ থাকাটা আমি সহ্য করতে পারছি না। দিদির প্রতিটা শব্দ শুভ্রের বুকের ক্ষতকে যেন নুনের ছিটে দিচ্ছিল। ওর ভেতরটা যেমন কষ্টে দুমড়ে মুচড়ে যাচ্ছিল, তেমনই রাগে শরীর রিরি করে উঠছিল। শুভ্র কিছু না বলে নিজের ঠোঁটটা তাতে দাঁত চেপে কামড়ে ধরল। ও আপ্রাণ চেষ্টা করছে নিজের ভেতরের অগ্নিগিরিটাকে শান্ত করতে। শুভ্রকে এভাবে পাথরের মতো নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদি বুকের ভেতরটা পাথর হয়ে এলো। ও খুব আলতো করে শুভ্রের কাঁধে হাত রেখে কান্নামাখা কণ্ঠে বলল,
কথা বলবেন না, প্লিজ মাফ করে দিন না। আমি তো বলছি আমি নিজেও জানি না আমি কি করেছি। আপনি যখন আমাকে বললেন পরপুরুষের ছোঁয়া পেতে আমার ইচ্ছে করে, তখন আমার কেমন জানি লাগলো আর হাতটা উঠে গেল। আচ্ছা শুভ্র ভাই, আপনি এমন কেন? এই ভালো তো এই রাগ, আবার কখনো আমাকে কারো পাশে দেখতে পারেন না। এসব কেন করেন? ইউ ডোন্ট ইভেন লাভ মি। যাকে ভালোবাসেন বা তার জন্য এমন পাগলামি কেন করেন? হৃদির শেষ কথাগুলো শুনে শুভ্র বুকের ভেতরটা ধক করে উঠল। ও হৃৎপিণ্ডের ঠিক মাঝখানটায় যেন কেউ ধারালো ছুরি চালিয়ে দিল। হৃদি জানে না ও ঠিক কতটা ভালোবাসে তাকে, কিন্তু পরক্ষণে শুভ্র নিজেকে শক্ত করে নিল। ওর চোখ মুখ আবারও পাথরের মতো কঠিন হয়ে উঠল। হঠাৎ কোনো কথা না বলেও হৃদির হাতটা খপ করে ধরে ফেলল। হৃদি কিছু বুঝে ওঠার আগেই ও হৃদিকে হিড়হিড় করে টেনে রুমের দরজার বাইরে বের করে দিল। তারপর দরজার ওপাশ থেকে চরম আক্ষেপে আর যন্ত্রণায় ফেটে পড়ে বলল, জাস্ট লিভ হৃদি, তুই আমার সামনে আসিস না। তোকে দেখলে আমি নিজেরা কন্ট্রোল করতে পারছি না। আই ফিল লাইক কিলিং ইউ অ্যান্ড দেন কিলিং মাইসেলফ। বলে শুভ্র হৃদির মুখের উপর ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। দরজার ওপাশে হৃদি একদম নিষ্পন্দ হয়ে দাঁড়িয়ে রইল। ওর চোখ ফেটে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। বুকের ভেতরটা কেউ যেন ধারালো কোনো অস্ত্র দিয়ে অবিরত কুচোকুচি করে কাটছে। হৃদির মনে হচ্ছে ওর চারপাশটা বাতাসে পুড়িয়ে আসছে। দম বন্ধ করা এক যন্ত্রণায় নিঃশ্বাস নিতে ওর ভীষণ কষ্ট হচ্ছে। ওদিকে শুভ্র দরজাটা লাগিয়ে দিয়েই ওপাশে ধপ করে মেঝেতে বসে পড়ল। দরজার পিঠ থেকেও দু হাত নিজের মাথার চুলগুলো পাগলের মতো খামচি ধরল। কষ্ট হচ্ছে, অসহ্য কষ্ট হচ্ছে ওর। হৃদি তারকে মেরেছে, খুব অভিমান হয়েছে তার। হৃদি তার কোনো কথা রাখে না। হাজারবার নিষেধ করার পরেও ও রাসেলের সাথে কথা বলে। প্রিয় মানুষের দেওয়া আঘাত যে কতটা বিষাক্ত হতে পারে সেটা শুভ্র আজ প্রতিটা নিঃশ্বাসে টের পাচ্ছে। শুভ্র শক্ত সামর্থ্য পুরুষ মানুষ, চাইলেও হৃদির মতো শব্দ করে ডুকরে কাঁদতে পারছে না। ও নিজের চুলগুলো আরও জোরে মুচড়ে ধরে দাঁত চেপে মনে মনে বিড়বিড় করে উঠল, কেন পাগল বানাচ্ছিস তুই আমাকে? হোয়াট আর ইউ ডুইং দিস টু মি? আমাকে কি তুই রাস্তার পাগল বানানোর কোনো ধান্দা করেছিস? আই এম জাস্ট গোয়িং ক্রেজিং রেডি। আই সোয়ার, আমার ইচ্ছে করছে তোকে মেরে আমি নিজেও মরে যাই। হৃদি কাপা হাতে চোখের নোনা জল মুছে অত্যন্ত বিধ্বস্ত অবস্থায় ধীর পায়ে হাঁটতে হাঁটতে নিজের রুমে চলে এলো। ওর বুকের ভেতরটা ছিনছিনে ব্যথা বারবার মুচড়ে উঠছে। ও রুমে ঢুকতেই শুভ্র ওকে দেখে একদম আটকে উঠল। শুভ্র বিছানায় ছেড়ে উঠে এসে হৃদির দিকে তাকিয়ে উৎকণ্ঠা নিয়ে বলল, কী রে, এত রাতে কোথায় গিয়েছিলি তুই? আর তোর চোখ মুখ এমন লাল কেন? চোখে পানি কেন দিলি হৃদি? কি হয়েছে তোর? হৃদি তড়িঘড়ি করে ওনার আঁচলটা চোখের নোনা জলটুকু মুছে নিল। নিজে যতটা সম্ভব স্বাভাবিক দেখানোর চেষ্টা করে ও ধরা গলায় বলল, কিচ্ছু হয়নি রে, হঠাৎ চোখে কিছু একটা পড়েছে হয়তো। ওরা ভুরু কুঁচকে হৃদির বিধ্বস্ত চেহারার দিকে তাকালো। ওর এই অজুহাত শুভ্রার কানে একদমই ধোপে টিকল না। ও কিছুটা সন্ধিহান গলায় প্রশ্ন করলো, কিন্তু তোর চোখ দুটো তো জবা ফুলের মতো লাল হয়ে আছে। সত্যি করে বল তো কী হয়েছে? কোনো ঝামেলা হয়েছে কি? হৃদি এবার একটু বিরক্তির ভান করলো যাতে শুভ্রা আর কথা না বাড়ায়। ও শুকনো গলায় বলল, আরে তুই শুধু শুধু জেরা করছিস কেন? বললাম তো কিছু হয়নি, এমনকি ধুলোবালি লেগে চোখ জ্বালা করছে। আমার ভীষণ ঘুম পাচ্ছে রে, কাল সকালে কথা হবে। গুড নাইট সোনা। বলে রেডি বিছনায় গিয়ে এক কোণে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। শুভ্রাও একটা দীর্ঘশ্বাস ফেলে রুমের লাইটটা অফ করে হৃদির পাশে শুয়ে পড়ল। অন্ধকার ঘরে হৃদির চোখে এক ফোঁটাও ঘুম নেই। ওর বুকের ভেতরটা চিনচিনি ব্যথায় বারবার দুমড়ে মুচড়ে যাচ্ছে। দীর্ঘক্ষণ মনের সাথে লড়াই করতে করতে এক সময় ক্লান্তিতে ওর চোখের পাতা দুটো লেগে এলো। নিদ্রিত অন্ধকারে ঘেরা এক ব্যালকনিতে দাঁড়িয়ে আছে হৃদি আর শুভ্র। চারপাশটা কেমন হাড় হিম করা নিস্তব্ধ। হৃদি ডুকরে কাঁদতে কাঁদতে শুভ্রের কাছে বারবার ক্ষমা চাইছে। ও মিনতি করে বলছে, শুভ্র ভাই, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করে দিন, এভাবে দূরে সরিয়ে রাখবেন না। কিন্তু শুভ্র পাথরের মতো হিমশীতল হয়ে দাঁড়িয়ে আছে। ওর চোখের আজ কোনো মায়া নেই।
রিদি মরিয়া হয়ে শুভ্রর হাত দুটো চেপে ধরে বলল, কেন কেন এমন করেন আমার সাথে? আমায় একটু ভালোবাসলে কি খুব ক্ষতি হয়ে যায়? তাছাড়া আমাদের তো বিয়ে হয়েছে, আমি আপনার স্ত্রী। একজন স্ত্রীকে ভালোবাসা কি স্বামীর কর্তব্য নয়? তাহলে আপনি কেন ভালোবাসেন না আমাকে? শুভ্র তাচ্ছিল্য ভরা এক নিষ্ঠুর হাসি হাসলো। ওর সেই অবজ্ঞার হাসি হৃদির বুকটা ফালা ফালা করে দিচ্ছে। শুভ্র অত্যন্ত ঘৃণার স্বরে বলল, আই ডোন্ট লাভ আই চিপ গার্ল লাইক ইউ। হোয়াইট এভার ইউ হ্যাড ইটস গন নাও। ডিভোর্স দেবো তোকে আমি। আর জাস্ট হেট ইউ হৃদি। শুভ্রর এই কথাগুলো শুনে হৃদির মনে হলো কেউ ওর মাথায় আস্ত একটা পাহাড় তুলে আছাড় মারল। মনে হলো এই বিষাক্ত ছুরি দিয়ে কেউ ওর বুকের ভেতরটা ঢুকিয়ে বারবার মোচড়াচ্ছে। অসহ্য যন্ত্রণা হৃদি গগন বিদারী এক চিৎকার করে উঠল, না! এক চিৎকারে হৃদির বিছানায় ধরপড় করে উঠে বসলো। ওর শরীর থরথর করে কাঁপছে, কপাল বেয়ে শীতল ঘাম ঝরছে, বুকটা ধুকপুক করে পাগলের মতো ওঠানামা করছে। হৃদি অন্ধকারের ঘরে চারপাশে তাকিয়ে দেখলো সব নিস্তব্ধ। সে রুমের এক বিছানায় কয়েক মুহূর্ত সময় লাগলো ওর বুঝতে যে এতক্ষণ ও স্পেসে এক ভয়াবহ দুঃস্বপ্ন দেখেছিল। হৃদির সেই বিবর্ষ চিৎকার শুনে শুভ্রের ঘুম ভেঙে গেল। সে আতঙ্কে ধরপড় করে উঠে বসে ধরা গলায় বলল, কি হয়েছে হৃদি? এভাবে চিৎকার দিলি কেন তুই? কোনো খারাপ স্বপ্ন দেখেছিস? হৃদি নিজেকে দ্রুত স্বাভাবিক করে নেওয়ার আপ্রাণ চেষ্টা করলো। ও কাপা গলায় উত্তর দিল, ওহ না, আসলে হ্যাঁ, ভীষণ ভয় পেয়েছি একটা বাজে স্বপ্ন দেখে। চারদিকে তখন ফজরের আজানের সমুদ্র ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। শুভ্রা হৃদির অবস্থা দেখে বিছানা থেকে নেমে রুমের লাইটটা অন করলো। ও টেবিল থেকে পানির জগ নিয়ে এক গিলাস পানি ভরে হৃদির দিকে বাড়িয়ে দিয়ে বলল, নে, এক নিঃশ্বাসের সবটুকু খেয়ে ফেল। তারপর বড় বড় করে শ্বাস নে, দেখবে একদম ভয় চলে গেছে। হৃদি গিলাসটা হাতে নিয়ে ধীরে ধীরে সবটুকু পানি খেয়ে নিল এবং লম্বা লম্বা কয়েকটা শ্বাস পেল। শুভ্র ওর পিঠে হাত রেখে নরম গলায় জিজ্ঞেস করলো, এখন কেমন লাগছে? হৃদি মাথা নেড়ে আলতো করে বলল, এখন একটু ভালো লাগছে। বলে হৃদি বিছানা থেকে উঠে পড়ল। ও আর শুয়ে থাকতে চাইল না, সোজা ওয়াশরুমে গিয়ে উজু করে নিল। শুভ্রাও উঠে গিয়ে উজু করে আসলো। দুই বান্ধবী মিলে অত্যন্ত শান্ত করে ফরজ নামাজ আদায় করলো। নামাজ শেষে তারা কিছুক্ষণ কোরআন তোলার করলো। এতে হৃদি অস্থির মনটা কিছুটা হলেও শান্ত হলো। শুভ্রার চোখে তখন রাজ্যের ঘুম লেগে আছে, তাই সে তিলাওয়াত শেষ করে আবার বিছানায় গা এলিয়ে দিল। কিন্তু হৃদির চোখে এক ফোঁটাও ঘুম নেই, ও দম বন্ধ লাগছে। মনটা একটু হালকা করার জন্য ও ধীর পায়ে ছাদের দিকে রওনা হলো। ছাদে পা রাখতে হৃদির একদম পাথরের মতো থমকে গেল। ওর বুকের ভেতরটা হঠাৎ প্রচণ্ড জোরে ধক করে উঠল। ছাদের এক পাশে একদম কিনারে দিয়ে শুভ্র বুক ডাউন দিচ্ছে। ওর পরনে কোনো শার্ট নেই, শুধু একটা শর্ট প্যান্ট। ভোরের আবছা আলোয় দেখা যাচ্ছে শুভ্র পিঠের পেশি আর হাতের রগগুলো নীল হয়ে ফুলে উঠেছে। ঘামেও সারা পিঠ চিকচিক করছে। শুভ্র যেন নিজের ভেতরের সবটুকু রাগ আর যন্ত্রণা শরীরচর্চার মাধ্যমে উগড়ে দিতে চাইছে। ভোরের এই শীতল হাওয়ায় শুভ্র ঘামাক্ত শরীরের তেজ হৃদির নজর কাড়ল। ও এক মুহূর্তের জন্য নড়াচড়া ক্ষমতা হারিয়ে ফেলল। হৃদির মাথাটা হুট করে সেই দুঃস্বপ্নের কথাগুলো বাজতে লাগলো। মুহূর্তে আতঙ্কের বুকটা দুরু দুরু করে কাঁপতে শুরু করছে। স্বপ্নটা ও একদমই ফরজের আজানের সময় দেখেছে। লোকে বলে ফরজের আজানের সময় দেখার স্বপ্ন নাকি বৃথা যায় না, কখনো কখনো তা অক্ষরে অক্ষরে বাস্তব হয়ে যায়। তাহলে কি ওর কপালে ওই সর্বনাশা বিচ্ছেদটি লেখা আছে? সত্যি কি শুভ্রকে ডিভোর্স দিতে চিরতরে পর করে দেবে? ভাবতেই হৃদির বুকটা পাথরের মতো ভারী হয়ে এলো। নিঃশ্বাস নিতেও দম বন্ধ করা এক কষ্ট হচ্ছে ওর। হৃদির এই গভীর ভাবনার মাঝেই হঠাৎ কেউ ওর চোখের সামনে সজোরে তুড়ি বাজালো। হৃদির চমকে উঠে দাঁড়িয়ে দেখে শুভ্রা দাঁড়িয়ে আছে। শুভ্রা কিছুটা অবাক হয়ে বলল, কী রে, কোন রাজ্যে হারিয়ে গেলি তুই? কখন থেকে ডাকছি তোকে, কোনো সাড়া নেই কেন? হৃদি যতটা সম্ভব নিজের কম্পিত কণ্ঠস্বর আর অস্থিরতার লুকিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, ওহ তুই, সরি, খেয়াল করিনি। বলে হৃদি ছাদের দিকে চোখ দিল। দেখলো শুভ্র ঠিক এক দিকে দিয়েই ধীর পায়ে এগিয়ে আসছে। শুভ্র সারা শরীর ঘামে চপচপ করছে, চোখগুলো লালচে আর ফোলা ফোলা।
ঘামে ভেজা অবাধ্য চুলের গোছাগুলো কপালের উপর লেপ্টে আছে। ওর শরীর থেকে যেন আগুনের হালকা বের হচ্ছে। শুভ্রকে দেখে শুভ্র হাসি মুখে বলে উঠল, ভাইয়া শুভ সকাল, তুমি একদম ভিজে গেছো। শুভ্র একদম হৃদির পাশ কাটিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে শীতল আর কর্কশ গলায় উত্তর দিল, ব্যায়াম করলে শরীর ঘামবেই, জানিস না ইডিয়েট। শুভ্র নামার সময় একবারের জন্য হৃদির দিকে চোখ তুলল না। ওর গায়ে তপ্ত ঘামের তীব্র ঘেরান হৃদির নাকে আছড়ে পড়ল। শুভ্রর ওই পাশ কাটিয়ে চলে যাওয়ার সময়কার উপেক্ষা হৃদির বুকের ক্ষতটাকে যেন আরও গভীর করে দিল। ওর মনের ভিতর তখন একটা প্রলয়কারী ঝড় বয়ে যাচ্ছে। ওর স্বপ্নের রেশ আর শুভ্রের এই পাথরের মতো শীতল এড়িয়ে চলা ওকে যেন ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। সকালবেলা খাবারের টেবিলে এক গুমোট নিস্তব্ধতা বিরাজ করছে। সবাই যার যার মতো চুপচাপ খাবার খাচ্ছে। শুভ্রর মাঝে কোনো ভাবান্তর নেই। ও অত্যন্ত ধীর স্থিরভাবে নিজের খাবার খেয়ে যাচ্ছে। কিন্তু হৃদির অবস্থা একদমই ভিন্ন। ওর গলা দিয়ে একদলা খাবারও নামছে না। ও বারবার আর চোখে শুভ্রর দিকে তাকাচ্ছে। একটু মায়া কিংবা সামান্য একটু দৃষ্টির বিনিময় চাইছে ও, কিন্তু শুভ্র পাথরের মতো অটল। ও একবারের জন্য হৃদির দিকে চোখ তুলল না, যেন হৃদির সেখানে উপস্থিতি নেই। শুভ্রের এই নির্লিপ্ত আর অচেনা রূপ হৃদি কিছুতেই মানতে পারছে না। ও ভেতর থেকে একদম শেষ হয়ে যাচ্ছে। হঠাৎ খাওয়ার মাঝখানে শুভ্র প্লেট নামিয়ে থেকে মাথা না তুলে সোহান চৌধুরীর উদ্দেশ্যে বলল, আব্বু কিছু কথা ছিল। সোহান চৌধুরী খেতে খেতে স্বাভাবিক গলায় বললেন, হ্যাঁ বল, কি বলবি। শুভ্র খুব নিষ্প্রিয়ভাবে জানালো, অফিসের একটা ডিলের জন্য আমাকে কাল 6টায় ফ্ল্যাটের বাইরে যেতে হবে। কথাটা শোনা মাত্র হৃদির হাতে প্লেটের ওপর থেকে থমে গেল। বুকের ভেতরটা হঠাৎ প্রচণ্ড জোরে ধক করে উঠল। মনে হলো কোনো এক ভয়াবহ খবর কেউ ওর কানে ঢেলে দিয়ে গেল। সোহান চৌধুরী কিছুক্ষণ ভেবে নিয়ে জিজ্ঞেস করলেন, লোকেশন কোথায়? শুভ্র নিলুপ্ত মুখে জবাব দিল, কুয়েত। সোহান চৌধুরী আবার প্রশ্ন করলেন, কতদিনের জন্য? শুভ্র এবারও কোনো আবেগ ছাড়াই বলল, সেটা বলতে পারবো না, তবে আমার ফিরতে দেরি হবে। সোহান চৌধুরী খাওয়া থামিয়ে কিছুটা অবাক হয়ে বলল, ফিরতে দেরি হবে মানে কি বলতে চাইছিস তুই? শুভ্র চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ওর চেহারায় এক ধরনের ক্লান্ত নির্লিপ্ততা। ও খুব নিচু কিন্তু দিনের গলায় বলল, আমি কিছুদিন একা থাকতে চাই। বলে শুভ্র বাকি অর্ধেক খাবার পাতে ফেলে রেখে হাত ধুয়ে টেবিল থেকে উঠে চলে গেল। মুহূর্তের মধ্যে ডাইনিং টেবিলে এক থমথম নিস্তব্ধতায় ডুবে গেল। হৃদির মনে হচ্ছে শুভ্র তাকে ছেড়ে চলে যাচ্ছে, আর কখনো ফিরবে না। শুভ্র যে তার উপর অভিমান করে রাগ করে দেশের বাইরে গিয়ে একা থাকতে চাইছে, এটা এখন ওর কাছে একদম স্পষ্ট। শুভ্রের এই অসহ্য আচরণ হৃদি আর নিতে পারছে না। ওর বুকের ভেতরটা যেন কেউ জ্যান্ত ছিঁড়ে ফেলছে। ভীষণ কষ্ট ওর দম বন্ধ হয়ে আসছে। ভীষণ কান্না পাচ্ছে ওর। সবার সামনে কান্নার বেগ আটকে রাখাটা হৃদির যে এখন জীবনের সবচেয়ে বড় লড়াই বলে মনে হচ্ছে। ও নিচু হয়ে প্লেটের দিকে তাকিয়ে রইল, যাতে কেউ ওর চোখে টলমল জলটুকু দেখতে না পায়। প্রতিটি সেকেন্ড যেন ওর কাছে এক একটা যুগের মতো দীর্ঘ মনে হতে লাগলো। দেখতে দেখতে দিনটি যেন এক মুহূর্ত বিষণ্ণতায় গড়িয়ে গেল। কিছুক্ষণ আগে তুর্য আর রিফাত চলে গেল। শুভ্র ওদের সদর দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে এসে সোজা নিজের রুমে ঢুকে পড়েছে। ঘরের আবহাওয়া এখন গুমোট ভারী। শুভ্র এক মনে আলমারি থেকে কাপড় চোপড় বের করে ট্রাভেল ব্যাগে গুছিয়ে রাখতে লাগলো। ওর প্রতিটি নড়াচড়া যান্ত্রিক, চোখের দৃষ্টি এক ধরনের হাড়হিম করা শূন্যতা। ঈশা রুমে ঢুকলো। শুভ্র দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, বস সব রেডি, এইমাত্র ম্যানেজারের সাথে কথা হলো, কোনো সমস্যা হবে না। শুভ্র একটা শার্ট ভাঁজ করতে করতে নির্বিকারভাবে জবাব দিল, গুড। ঈশান কয়েক মুহূর্ত শুভ্রর শান্ত কিন্তু বিধ্বংসী চেহারা দিকে তাকিয়ে রইল। সাহস সঞ্চয় করে মিনমিন গলায় জিজ্ঞেস করলো, বস আপনার কি ফিরতে খুব দেরি হবে? শুভ্রর হাত থামল না। শার্টের হাতা দুটো নিখুঁতভাবে ভাঁজ করতে করতে শীতল গলায় বলল, মন যেদিন বলবে চলে আয় সেদিনই ফিরবো, তার আগে না। ঈশান বুঝতে পারছে ভেতর ভেতর কোনো প্রলয় চলছে। ও দীর্ঘশ্বাস ছেড়ে খুব নিচু স্বরে শুধালো, বস হৃদির সাথে কি আপনার কিছু হয়েছে? মেয়েটা একদম চুপসে আছে। হৃদির নামটা শোনা মাত্রই পুরো চোয়াল শক্ত হয়ে এলো। হাতের মুঠোয় থাকা কাপড়টা সজোরে চিপে ধরল ও। চোখের কোণে চিকচিক করে উঠল।
এক চিলতে ক্রোধ আর চরম অবজ্ঞা। দাঁতের দাঁত চেপে গম্ভীর স্বরে উত্তর দিল, আমি এই বিষয়ে একটা শব্দ বলতে চাইছি না ঈশান, গেট আউট। ঠিক সেই মুহূর্তে ধীর পায়ে রুমে ঢুকলো রিদি। দরজার আড়ালে দাঁড়িয়ে শুভ্র আর ঈশানের প্রতিটি শব্দ সে স্পষ্ট শুনেছে। সারাটা দিন এই ভয়াবহ যন্ত্রণায় কেটেছে ও, কিন্তু এখন আর নিজেকে সামলাতে পারল না। হৃদিকে বিধ্বস্ত অবস্থায় ঘরে ঢুকতে দেখে ঈশান কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। ও মৃদু স্বরে শুধালো, আরে হৃদি, কিছু বলবে? হৃদি কোনো কথা বলতে পারল না, শুধু মাথা নিচু করে খুব ধীরে হ্যাঁ সূচক সায় দিল। ঈশান বিচক্ষণ ছেলে, ও পরিস্থিতি আঁচ করতে পেরে শুভ্র দিকে একবার তাকিয়ে বলল, ঠিক আছে, তোমরা কথা বলো, আমি বাইরে যাচ্ছি। ঈশান ঘর থেকে বেরিয়ে যেতে এক অসাহায্য নিস্তব্ধতা রুমটাকে গ্রাস করে নিল। শুভ্রের মধ্যে কোনো ভাবান্তর নেই, ও যেন হৃদির অস্তিত্ব টের পাচ্ছে না। ও আগের মতো যান্ত্রিক হাতে কাপড়গুলো ব্যাগে ভরতে থাকলো। হৃদি কয়েক পা এগিয়ে এলো শুভ্রর দিকে। ওর বুকটা ভেতরটা আজ এক উন্মাতাল সমুদ্রের মতো উত্তাল। হাত পা থরথর করে কাঁপছে। সে অস্পষ্ট স্বরে কাঁপা গলায় প্রশ্ন করলো, আপনি কি সত্যি চলে যাবেন শুভ্র ভাই? শুভ্র হাত দুটো মুহূর্তের জন্য থমকে গেল। একটা তপ্ত দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর বুক চিরে। ও ধীরগতিতে ঘাড় ঘুরিয়ে হৃদির দিকে তাকালো। শুভ্র সেই চোখের দৃষ্টি আজ অদ্ভুত অদ্ভুত রকমের শীতল, যেন কোনো এক অচেনা মানুষ দাঁড়িয়ে আছে সামনে। হৃদির চোখে দিকে সরাসরি তাকিয়ে অত্যন্ত রুক্ষ আর নির্দয় গলায় বলল, কিছু বলার থাকলে সরাসরি বল। আর না হলে এখান থেকে চলে যা। এসব ফালতু প্রশ্নের উত্তর দেওয়ার মতো মুড বা সময় কোনোটিই আমার নেই। শুভ্রের সে বিষাক্ত কথাগুলো শুনে মনে হলো কেউ ওর গলার কাছে সজোরে চেপে ধরেছে। কথা বলে শক্তিটুকু যেন হারিয়ে ফেলেছে ও। শুভ্র আবার কাজে মন দিল, যেন হৃদি একটা জড় পদার্থ ছাড়া আর কিছুই নয়। হৃদির চোখের বাঁধ ভেঙে অশ্রুনোনা জলের ধারা হয়ে গাল বেয়ে নামছে। সে কান্নায় ভেঙে পড়া গলায় বলল, এমন কেন করছেন শুভ্র ভাই? কেন আমাকে এভাবে তিলে তিলে মেরে ফেলেছেন? শুভ্র হাতের কাপড়টা সজোরে ব্যাগের ভেতর গুজে দিল। তার চোয়াল শক্ত হয়ে আছে। সে হৃদির দিকে না তাকিয়ে খুব নিষ্প্রিয়ভাবে বলল, জানি না, এভাবে তোকে ইগনোর করতে আমার ভালো লাগছে। এখন যাবি তুই এখান থেকে? দিদি এবার ঝড়ের বেগে শুভ্রের একদম সামনে গিয়ে দাঁড়ালো। তার দু চোখে তখন অভিমান আর যন্ত্রণার আগুন। সে চিৎকার করে বলে উঠল, কি করেছি আমি? কাল আপনাকে একটা থাপ্পড় মেরেছিলাম, এটাই কি আমার জীবনের সবচেয়ে বড় ভুল? এই সামান্য কারণে আপনি আমাকে ছেড়ে চলে যাবেন? বলে দিদি শুভ্রের একটা শক্ত হাত নিজের দু হাতে জড়িয়ে ধরল। সে শুভ্রের হাতটা টেনে নিজের গালে ছোঁয়ালো। করুণ স্বরে মিনতি করে বলল, ঠিক আছে, আপনি আমাকে থাপ্পড় মারেন, একটা না, আপনার যতটা খুশি ততটাই থাপ্পড় মারেন। যত রাগ আছে সব আমার উপর মিটিয়ে নেন। প্লিজ এইভাবে আমাকে এড়িয়ে চলবেন না। আই জাস্ট কান্ট বিলিভ দিস। প্লিজ শুভ্র ভাই, আমি সহ্য করতে পারছি না। শুভ্র শরীরে প্রতিটি শিরা উপশিরা রাগে রে করে উঠল। চোরের মায়ের বড় গলা। মুহূর্তের মধ্যে সে হৃদিকে হেঁচকা টানে দেওয়ালের সাথে সজোরে চেপে ধরল। শুভ্র হাতের আঙুলগুলো হৃদির বাহুতে দেবে বসেছে। সে হৃদির মুখের একদম কাছে নিজের মুখটা নিয়ে এসে হিসিয়ে বলল, থাপ্পড় দিতে বলিস? শোন হৃদি, থাপ্পড় যদি দেওয়ারই থাকতো তবে ওই মেলাতেই তোকে চর কষাতে পারতাম। আর কি বললি? আমার এড়িয়ে চলা তুই সহ্য করতে পারছিস না? কেন রে, খুব কষ্ট হচ্ছে তোর? কতটুকু কষ্ট? আমার তো মনে হয় না তোর বিন্দুমাত্র কষ্ট হচ্ছে, বরং তোর তো এখন অনেক খুশি হওয়ার কথা। আই অ্যাম গিভিং ইউ স্পেস হৃদি। আমি তোকে আমি তো তোকে আরও কারো থেকে দূরে থাকতে বলছি না, কারোর সাথে কথা বলতে নিষেধ করছি না। তোকে একদম তোর মতো স্বাধীন করে ছেড়ে দিয়েছি। খুশি হসনি তুই? প্রতিটি শব্দ তপ্ত আগুনের গোলার মতো হৃদির কানে এসে আছড়ে পড়ল। লজ্জায় অভিমানী হৃদির মাথাটা নিচু হয়ে এলো। টপাটপ করে নোনা জল গড়িয়ে মেঝেতে পড়ছে তার। হৃদির চোখের ওই অসহায় পানি দেখে শুভ্রর পাথরের মতো শক্ত মনটা যেন নিমিষে খানিকটা নরম হয়ে এলো। সে হৃদির বাহুর ওপর থেকে হাতের বাগদন কিছুটা আগলা করে দিল। শুভ্র এবার খুব নিচু কিন্তু ভাঙা গলায় বলল, সবসময় কি তুই এই শক্ত শুভ্রকে দেখিস রে? কখনো কি আমার ভেতরটা বোঝার চেষ্টা করিস না? আই অ্যাম অলসো আর হিউম্যান বিইং রেডি।
আমিও রক্তে মাংসে গড়া এক সাধারণ মানুষ। আমার ভেতরের অনুভূতি আছে, আমার ভেতরের অভিমান আর রাগ আছে। ইউ হার্ট মি সো ব্যাডলি রিদি, আই অ্যাম টোটালি ব্রোকেন ইনসাইড। অথচ তুই কি না বলছিলি আমি কেন এমন করছি? পুরো কণ্ঠস্বরে আজ এক বুক হাহাকার মিশে আছে। রিদি ঝাপসা চোখে শুভ্র দিকে তাকালো। রিদি আবারও কিছু বলতে চাইলো, কিন্তু শব্দগুলো তার গলার কাছে এসে দলা পাকিয়ে গেল। সে কাঁপা কাঁপা গলায় শুধু এতটুকুই আওড়ালো, বিশ্বাস করুন আমি কাল ইচ্ছে করে। শুভ্র তপ্ত নিঃশ্বাস স্মৃতির গালে আছড়ে পড়ল। সে হৃদিকে কথা শেষ করতে না দিয়ে কর্কশ গলায় থামিয়ে দিল। শুভ্রর চোখের মণি দুটো যেন আগুনের গোলার মতো জ্বলছে। অত্যন্ত তাচ্ছিল্যের সাথে বলল, তোকে যেতে হবে কেন হৃদি? তোর কি নিজের কোনো পার্সোনালিটি নেই? তোর কি ন্যূনতম আত্মবোধ নেই? তুই যদি নিজে থেকে না যেতে চাইতিস, তবে এই পৃথিবীর কারোর সাধ্য ছিল না তোকে এক কদম নড়ানোর। যেখানে সায় দেয় না সেখানে কি জোর করে মন বসানো যায়? যায় না রিদি। সো স্টপ দিস ড্রামা। রিদির মাথাটা লজ্জায় আবারও নিচু হয়ে এলো। মেঝের কার্পেটের দিকে তাকিয়ে সে নিজের নখ দিয়ে আঙ্গুল খুঁড়তে লাগলো। শুভ্র একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে কিছুটা সংযত করার চেষ্টা করলো, কিন্তু তার চোয়ালের হাড়গুলো এখনো রাগে কাঁপছে। সে রিদির চিবুকটা হেঁচকা টানিয়ে উঁচিয়ে ধরলো। রিদির চোখের মনি বারবার তীক্ষ্ণ দৃষ্টিহীনে ধীর আর ভারী গলায় বলল, শোন রিদি, তুই নারী, আর এই সোসাইটিতে নারীদের সব সময় থেকে নিচু চোখে দেখা হয়। সামান্য একটু ভুল করলে মেয়েদের চরিত্র নিয়ে 10 গুণ বেশি কাটাছেঁড়া হয়। আমি একবার না বারবার দেখছি রাসেল তোর হাত ধরেছে। কেন ও তোর শরীরে টাচ করবে? তুই কি একটা শব্দ বলতে পারিস না? কথা বলবে ঠিক আছে, কিন্তু কথায় কথায় কেন গায়ে হাত দিবে? শুভ্র কথার প্রতিটি অক্ষর হৃদির কানে বিষাক্ত তীরের মতো বিঁধছে। শুভ্র তার হাতের বাঁধন আরো শক্ত করে হৃদির কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, হৃদি, আজ আমাকে বলতে হচ্ছে, একটা নারী যদি ন্যূনতম সেলফ রেসপেক্ট থাকে, তবে তার শরীরে অন্য কারোর টাচ সে মোটেও সহ্য করে না। রিলেশন যাই হোক না কেন, হি হ্যাজ নো রাইট টু টাচ ইউ। কিন্তু তুই কি করেছিস? যতবার ও তোর হাত ধরেছে তুই বিরক্ত হোসনি ঠিকই, কিন্তু কোনো হার্ট প্রজেক্ট করিসনি। কেন রে? একটা সাপোর্টের চর কষাতে পারিসনি ওই জানোয়ারের গালে? থাপ্পড় কি একটাবার বলতে পারিসনি যে তোর এমন সস্তায় কি একদম ভালো লাগে না? ইউ আর সো উইক রিদি। অথচ তুই আমাকে থাপ্পড় মারতে ঠিকই হাত চালিয়েছিলি। হাউ আইরকিন। রিদি দুকড়ে কেঁদে উঠল। শুভ্রের এই লজিক্যাল আর তীক্ষ্ণ কথাগুলো সামনে দাঁড়ানোর মতো কোনো শক্তি আর অবশিষ্ট নেই। তার মনে হলো সে শুভ্রর চোখে এক নিমিষেই অনেক নিচে নেমে গেছে। শুভ্রের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। হৃদির অশ্রুসিক্ত মুখটা তার সমস্ত কাঠঠেন্য টলিয়ে দিচ্ছে মুহূর্তেই। নিজেকে কোনো মতো সমঝোত করে শুভ্র 2 হাতে হৃদির কাজ চেপে ধরল। খুব নিচু কণ্ঠে গভীর গলায় বলল, কাঁদছিস কেন? নিজেকে দুর্বল মনে করে? শোন হৃদি, আমার চোখে নারী কখনো দুর্বল নয়। আর আমার স্ত্রী হয়ে তুই তো একেবারেই না। নারী যদি হতে হয় তবে তেজস্বী নারীর মতোই হবি। কেউ শরীরে টাচ করলে সেখানে পাথরের মতো চুপচাপ দাঁড়িয়ে থাকবে না। চুপ থাকলে মানুষেরও মাথায় চড়ে বসে, জানিসই তো। তুই চুপ ছিলি বলে রাছেল ওই খাঁকির পালা তোর শরীরে টাচ করার সাহস পেয়েছে। যদি তুই একটা বার রুখে দাঁড়াতি, তবে শরীরে টাচ তো দূরের কথা, তোর আশেপাশে আসতেও সে লজ্জায় কুঁকড়ে যেত। যদি সে ভালো ফ্যামিলির কোনো ভদ্র ছেলে হতো। পুরো এবার হৃদির উপর থেকে হাতের বাঁধন আগলা করে দিল। সে উল্টো দিকে ঘুরে কয়েক পা এগিয়ে গেল। তার কণ্ঠস্বরে এখন আক্ষেপ আর তাচ্ছিল মেশানো। সে দেওয়ালের এক হাত রেখে শান্ত গলায় বলল, ভাবতেও অবাক লাগে হৃদি। আমি জাস্ট বলেছি পরপর সে ছোঁয়া পেতে তোর ভালো লাগে, অমনি তুই আমার গালে সাপাটে হাত চালিয়ে দিলি। অথচ একটাবারও ভাবলি না আমি তোর হাজবেন্ড। তোর ভালো মন্দের সবটুকু অধিকার আমার আছে। একটা ছেলে বারবার তোর শরীরে টাচ করবে আর আমি মূর্তির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? নো রিদি, নো। ইট ইজ জাস্ট ইম্পসিবল। আমার জিনিসে কেউ টাচ করবে, আমি স্পেস খুন করে ফেলবো তাকে। পুরো থামলো। কোমরে হাত দিয়ে একটা দীর্ঘ আর তপ্ত নিঃশ্বাস ফেললো সে। রীতি তখন অপরাধীর মতো নিচু হয়ে ডুকরে কাঁদছে। ওর ফোপানোর শব্দে রুমের বাতাস ভারী হয়ে আসছে। শুভ্র ঘাড় বাঁকিয়ে রীতির দিকে তাকিয়ে ছেনান হাসলো। সেই হাসিতে এক অদ্ভুত বিষাদ মাখা। সে ফের বলল, আর কারো কথা জানি না হৃদি, বাট আমি না খুব হিংস্র একটা ছেলে।
সহ্য করতে পারি না, জ্বলে যায় আমার সব। বুকটা একদম আগুনের মতো দাউ দাউ করে জ্বলে ওঠে যখন দেখি অন্য কেউ তোকে স্পর্শ করছে। তবে সেই জ্বালা পোড়া শুধু আগুন হয়েই থাকে না, কোথাও যেন আষাঢ় শ্রাবণের মেঘের মতো বন্যা হয়ে সব কিছু ডুবিয়ে দিয়ে যায়। আর সেই ডুবন্ত জিনিস চিরতরে হারানো যন্ত্রণার মতো তীব্র এক ব্যথা অনুভূত হয় হৃৎপিণ্ড। রিধি যেন নতুন এক মোহের ঘোরে তলিয়ে গেল। সে নতুন করে এক পুরুষটির প্রেমে পড়ল। প্রতিটি শব্দ, প্রতিটি যুক্তি যেন একজন নিপুণ শিক্ষক তার ছাত্রীকে বুঝিয়ে দিচ্ছেন। ঠিক তেমন প্রগাঢ় মমতা আর কঠোর শাসন মিলেমিশে আছে সেখানে। রিধি আর নিজেকে সামলাতে পারল না। বুকের ভেতর জমানোর সবটুকু হাহাকার নিয়ে সে দৌড়ে গিয়ে শুভ্রার পা জড়িয়ে ধরে ফ্লোরে বসে পড়ল। ডুকরে কেঁদে উঠে সে বলল, আমার ভুল হয়ে গেছে শুভ্র ভাই, আমি সব বুঝতে পেরেছি। প্লিজ আপনি আমাকে মাফ করে দিন। আই অ্যাম রিয়ালি সরি।